পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মারদানে আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩। পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে হামলা, ৪ সন্ত্রাসী সহ নিহত ৫। জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তা খতিয়ে দেখতে জাতিসংঘের প্রতি আহ্বান পাকিস্তানের। এ নিয়ে ভারতের মাথা ব্যথা নেই, জবাব নয়াদিল্লির। নিউ ইয়র্কে বাংলাদেশি নারীর ওপর হামলার ঘটনার সিসিটিভির ফুটেজ প্রকাশ। বিদ্বেষমূলক হত্যাকাণ্ডের সম্ভাবনাকে সামনে রেখেই তদন্তে পুলিশ। এবং সিরিয়ার ৪০০ বর্গ কিলোমিটার এলাকা শত্রুমুক্ত করার ঘোষণা তুরস্কের। হামার ১৪টি গ্রাম আসাদ বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। পাকিস্তানে আলাদা জঙ্গি হামলায় অন্তত ১৮ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। শুক্রবার সকালে প্রথমে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে হামলার ঘটনায় এক বেসামরিক নাগরিক ও ৪ বন্দুকধারী নিহত হয়। এর কিছুক্ষণ পরই একই প্রদেশের মারদান শহরে আদালত চত্বরে হামলায় নিহত হয় অন্তত ১৩ জন। উভয় ঘটনারই দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জামায়াতুল আহরার। আবারও জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে খাইবার পাখতুনখোয়ার মারদান শহরে ডিস্ট্রিক্ট আদালতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলাকারী আদালতে ঢোকার প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটালে অর্ধশতাধিক মানুষ হতাহত হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় নিহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও আছেন। এর কিছুক্ষণ আগে পেশোয়ারে শহরতলির খ্রিস্টান কলোনিতে হামলা চালায় ৪ অস্ত্রধারী। শরীরে বোমা বাঁধা ওই হামলাকারীদের ২ জন আত্মঘাতী বিস্ফোরণ ঘটালেও অপর ২ জন বিস্ফোরণ ঘটানোর আগেই পুলিশের গুলিতে নিহত হয়। এই হামলার ঘটনায় একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হলেও আতঙ্কিত স্থানীয় লোকজন। হামলাকারীরা কলোনির ভেতরে প্রবেশ করতে পারলে অনেকেই মারা পড়তেন। নিরাপত্তা বাহিনী খুব দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়। কোনো মানুষ সজ্ঞানে এমন জঘন্য কাজ করতে পারে না। তারা পশুর চেয়েও খারাপ। হামলার ঘটনার তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে ২টি হামলারই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান থেকে আলাদা হয়ে যাওয়া জঙ্গি গোষ্ঠী জামায়াতুল আহরার। এর আগে গত মাসে কোয়েটা সিভিল হাসপাতালে জঙ্গি হামলায় ৭০ জনেরও বেশি মানুষ মারা যায়, যাদের মধ্যে অধিকাংশই আইনজীবী ছিলেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সিরিজ হামলার পর বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানতে কথা হয়েছে স্থানীয় সাংবাদিক মাসকাওয়াত হাসানের সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। পাকিস্তানের পেশোয়ারে পরপর ২টো হামলার ঘটনা ঘটেছে শুক্রবারে। ভোরবেলা পেশোয়ারের খ্রিস্টান কলোনির নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জামাতুল আহরারের বন্দুকধারীদের হামলা ঘটে এবং এর কয়েক ঘন্টা পর আদালত প্রাঙ্গণে আরেকটি বোমা হামলার ঘটনা ঘটে এবং জামাতুল আহরার এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। জামাতুল আহরার আইনজীবীদের উপরে হামলা করার চেষ্টা করছে, কারণ এই আইনজীবীরাই বিভিন্ন সময়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলাগুলো পরিচালনা করে থাকেন। অন্যদিকে পাকিস্তানের ওয়াজিরিস্তানে যেহেতু সেনাবাহিনী অভিযান চালাচ্ছে নিয়মিত, এর প্রতিশোধ হিসেবেও পাকিস্তানের অভ্যন্তরে নিয়মিতভাবে এরকম হামলার ঘটনা ঘটছে। পুরো যে জঙ্গি কার্যক্রমটি, এটিকে নিয়ন্ত্রণে আনতে পারছে না পাকিস্তান সেনাবাহিনী। দৃশ্যত একটি গৃহযুদ্ধই চলছে তেহরিক তালিবান পাকিস্তানের সঙ্গে বা অন্যান্য যে জঙ্গি গ্রুপগুলো রয়েছে তার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন অভিযোগ এনে তা তদন্তে কমিশন পাঠানোর অনুরোধ জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি লিখেছেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী নওয়াজ শরীফ। এ প্রসঙ্গে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান যত ইচ্ছে চিঠি লিখুক তাতে কিছু যাবে আসবে না, কারণ জম্মু কাশ্মীর ভারতের অংশ। এদিকে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শরীফ বলেছেন, পাকিস্তানের শত্রুদের নীলনকশা সম্পর্কে সতর্ক আছে তার দেশ।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা কারফিউ তুলে নেওয়ার দুদিন যেতে না যেতেই আবারও কারফিউ জারি করা হয়েছে রাজধানী শ্রীনগরের বেশ কয়েকটি অংশে। বিচ্ছিন্নতাবাদীরা তাদের অবরোধ কর্মসূচি আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোয় এবং কয়েকটি এলাকায় ঘেরাও কর্মসূচি দেওয়ার কারণে সহিংসতার আশঙ্কায় নতুন করে এই কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরিদের আন্দোলনে পুলিশের সঙ্গে সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন 71 জন, আহত হয়েছেন অন্তত 6000। গত বুধবারও পুলিশের গুলিতে 18 বছরের এক যুবক নিহত হন। এ অবস্থায় পাকিস্তান বারবারই জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। এবার 1 মাসের মধ্যে দ্বিতীয়বার জাতিসংঘের কাছে চিঠি লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্ত করতে জম্মু কাশ্মীরে একটি কমিশন পাঠানোর অনুরোধ জানানো হয় চিঠিতে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিঠির বিষয়টি নিশ্চিত করেন। ভারতের নিরাপত্তা বাহিনী কাশ্মীরের জনগণের উপর যে নির্যাতন চালাচ্ছে তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি লিখেছেন। ভারত মানবাধিকার লঙ্ঘন করছে এ বিষয়ে তদন্তের অনুরোধ জানিয়েছেন তিনি। কাশ্মীরে সহিংসতা বন্ধে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘ, তাই প্রধানমন্ত্রী আবারও জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন। কাশ্মীর ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান। পাকিস্তান যত খুশি চিঠি লিখতে পারে তাতে ভারতের কিচ্ছু যায় আসে না এমন মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, জম্মু কাশ্মীর ভারতের অংশ, চিঠি লিখে এ সত্যকে বদলে ফেলা যাবে না। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির গোয়েন্দা সংস্থাকে হুঁশিয়ার করে বলেছেন, পাকিস্তান তাদের শত্রুদের চেনে এবং তাদের নীল নকশা সম্পর্কে সতর্কও রয়েছে। একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন কথা বলেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, শ্রম আইন সংস্কার ও বেতন ভাতা বাড়ানোর দাবিতে সারা ভারতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ধর্মঘট। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। ব্লেজ এলইডি লাইট বদলান, লাইফ বদলান। নিউ ইয়র্কে বাংলাদেশি সাবেক স্কুল শিক্ষিকার ওপর হামলার ঘটনার সিসিটিভির ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি বিদ্বেষমূলক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করেই তারা তদন্ত পরিচালনা করছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর শরীয়তপুরের বাসিন্দা নাজমা বেগমের জানাজার নামাজ শেষে তার মৃতদেহ দেশে আনা হবে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসরু। নাজমা বেগমের পরিবার এবং কমিউনিটির নেতৃবৃন্দ তারা মনে করছেন যে এই হত্যাকাণ্ডটি মূলত বিদ্বেষমূলক হামলার পরিণতি। নাজমা বেগমের জানাজা অনুষ্ঠানের পরেই জ্যামাইকাতে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও তিনি এক বিবৃতিতে নাজমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন যে এই হত্যার উদ্দেশ্য খুঁজে বের করার জন্য নিউ ইয়র্কের হেড ক্রাইম ইউনিট পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে এবং তিনি নিশ্চিত করেছেন যে নাজমা বেগমের পরিবার এবং প্রবাসী বাঙালি কমিউনিটি ন্যায় বিচার পাবে। তার নামাজে জানাজা শেষে এমিরাটস এয়ারলাইনের একটি বিমানে করে নাজমা বেগমের লাশ বাংলাদেশে নেওয়া হবে এবং তাকে গ্রামের বাড়ি শরীয়তপুরে দাফন করা হবে। এরই মধ্যে নিউ ইয়র্কের পুলিশ নাজমা বেগম হত্যাকাণ্ডের সন্দেহভাজন এক ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে এবং তার সন্ধানদাতাকে $2,500 পুরস্কার ঘোষণা করেছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে দেশের একটি খবর জানাতে চাই আপনাদের। যুদ্ধাপরাধী মীর কাশেম আলী প্রাণ ভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন আইজি প্রিজন। এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে আছেন রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। এ বিষয়ে বিস্তারিত এবং কারাগার এলাকার পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। শিমুল, খবর আপনি নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছেন যে আসলে যে একজন যুদ্ধাপরাধী যে মীর কাশেম, ওনার যে কিছুদিন আগে ওনার যে রায় হলো, সে রায়ের পর ওনার কাছে যে এর আগে 2বার জানতে হয়েছিল যে উনি প্রাণ ভিক্ষা চাইবেন নাকি দণ্ড কার্যকর করা হবে। তো সেই বিষয়ে এর আগের প্রথম 2বারে উনি তেমন কোনো সিদ্ধান্তমূলক কোনো কিছু জানান নাই। তিনি শেষবার যেমন জানিয়েছিলেন যে তার ছেলের কাছে তিনি বিষয়টি জানাবেন, কিন্তু সর্বশেষ আজকে কিছুক্ষণ আগে কারা কর্তৃপক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হলো যে আসলে উনি জানিয়েছেন যে উনি প্রাণ ভিক্ষা চাইবেন না, এবং উনি যেহেতু প্রাণ ভিক্ষা চাইবেন না, সুতরাং এই দণ্ড কার্যকরের ক্ষেত্রে আসলে আর তেমন কোনো সমস্যা আসলে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। যদিও তিনি প্রাণ ভিক্ষা চাইবেন না, এই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া গেছে এই অল্প কিছুক্ষণ আগে।
এখানকার যে জেল সুপার আছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে উনি জানিয়েছেন যে প্রাণ ভিক্ষা চাইবেন না এই বিষয়টি। তো আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে ওনার পরিবার কিংবা বাকি যারা আছেন তাদের সাথে দেখা করার বিষয়টি কিভাবে কারা কর্তৃপক্ষ কি ভাবছে। তো সেই বিষয়ে উনি বলছেন যে যেহেতু প্রতিবারই আপনারা নিশ্চয়ই আগের বিষয়গুলো তো দেখেছেন যে এই ধরনের ঘটনার পর সাধারণত যে কোনো ধরনের আসামিকেই নিয়ম অনুযায়ী তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। তো ওনাকেও ঠিক সেভাবে করে ওনার পরিবারের সাথে শেষ দেখা করতে দেওয়া হবে এবং তাদের সাথে কিছুক্ষণ সময় কাটানো হবে এবং তারপরে ওনার যে ধরনের আইনি যে ধরনের বাধ্যবাধকতা কিংবা যে ধরনের আনুষঙ্গিকতা আছে সেগুলো আসলে যে কোনো সময় ওরা এটা প্রতিপালন করার পর ওনার যে দণ্ড, যে ফাঁসির দণ্ড সেটি কার্যকর করা হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে যে 5 জন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা হয়েছে সে 5 জন যুদ্ধাপরাধীর প্রত্যেকের ফাঁসি কার্যকর করা হয়েছিল আসলে ঢাকার যে কেন্দ্রীয় কারাগার যেটি এখন অনেকটা বলা চলে যে পরিত্যক্ত। তো সেটি আসলে শেষ হওয়ার পর আজকে এইখানে এই কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে আসলে এটি হবে প্রথমবারের মতো কোনো যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকরের ক্ষেত্রে এটি হবে প্রথম। এবং সেক্ষেত্রে আমরা সকাল থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখানকার যারা জেল সুপার আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এই ধরনের কোনো আসামির এখানে প্রথমবারের মতো ফাঁসি হচ্ছে সেক্ষেত্রে তারা যেই ধরনের তাদের যে কর্তব্য কিংবা যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়ে রেখেছেন। এবং গত 2 দিন যাবৎ কিন্তু এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু বেশ কড়াকড় করা হয়েছিল। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে কিছুটা শিথিল করা হয়েছিল। তো এই মুহূর্তে সেই শিথিল অবস্থানে আছে। শুধুমাত্র আমরা দেখেছি যে কিছু এপিবিএন সদস্য অল্প কিছুক্ষণ আগে তারা এখানে এসেছেন। তো এখন পর্যন্ত মোটামুটি সবকিছু স্বাভাবিকই আছে। তো যদি এরপরে কোনো ঘটনা ঘটে, যদি মীর কাসেমের পরিবারের পক্ষ থেকে তাকে দেখতে আসা হয় কিংবা এখানকার যারা অথরিটি আছেন, যারা জেল কর্তৃপক্ষ আছেন তারা যদি কিছু জানান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমরা জানাতে পারবো। মিজানুর রহমান কবির। তারকুজ্জামান শিমুল আমাদের জানাচ্ছিলেন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে, যেখানে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে রাখা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। ফিরছি আবার আন্তর্জাতিক সময়ের অন্যান্য খবরে। সিরিয়ার অভ্যন্তরে তুর্কি সামরিক বাহিনীর অভিযানে 400 বর্গ কিলোমিটার এলাকা থেকে আইএস ও মার্কিন মদতপুষ্ট কুর্দিশ ওয়াইপিজে বাহিনীকে বিতাড়িত করার দাবি করেছে আঙ্কারা। তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির সহায়তায় এসব এলাকা শত্রুমুক্ত করা হয় বলে জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ হামা প্রদেশের অন্তত 14টি গ্রাম নিজেদের দখলে নিয়েছে আসাদ বিরোধীরা। এই এলাকায় বুধবারের রুশ বিমান হামলায় 6 শিশুসহ অন্তত 25 বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা। বৃহস্পতিবার সিরিয়ার হামা প্রদেশের সংঘাতপূর্ণ এলাকায় কয়েকটি যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়। নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গেল কয়েকদিন ধরে তুমুল লড়াই চলছে সিরীয় সেনাবাহিনী ও আসাদ বিরোধী বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় এরই মধ্যে বেশ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। হামায় সাফল্য মিললেও সিরিয়ার উত্তরাঞ্চলের কয়েকশো বর্গ কিলোমিটার এলাকা থেকে আইএস ও আসাদ বিরোধী বিদ্রোহীদের বিতাড়িত করার দাবি করেছে আঙ্কারা। বৃহস্পতিবার এসব এলাকা থেকে ভূগর্ভস্থ মাইন অপসারণের ছবিও প্রকাশ করা হয়। এই ঘটনাকে সিরিয়ার অভ্যন্তরে তুর্কি সামরিক বাহিনীর বড় বিজয় বলে উল্লেখ করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এরদোয়ান অভিযোগ করে বলেন, পশ্চিমা দেশগুলোর সদিচ্ছার অভাবে সিরিয়ার উত্তরাঞ্চলে চলমান সংঘাত কমানো সম্ভব হচ্ছে না। স্বল্পতম সময়ে সাফল্যের মধ্য দিয়ে আইএস দমনের সক্ষমতার প্রমাণ দিয়েছে তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা। সিরিয়ার জারাবলুস শহর থেকে শত্রুদের বিতাড়িত করতে তুর্কি সেনাদের সেখানে প্রবেশ করতে হয়নি, কেবল স্থানীয় যোদ্ধাদের প্রয়োজনীয় সমর্থন দেয়াই যথেষ্ট ছিল। সিরিয়ার উত্তরাঞ্চলে একটি সেফ জোন বা নিরাপদ অঞ্চল সৃষ্টি করতে পশ্চিমা দেশগুলো রাজি থাকার কথা বললেও বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এদিকে সিরিয়ার বিদ্রোহ নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের একাংশে কার্যকর থাকা সাপ্তাহিক 48 ঘন্টার অস্ত্রবিরতির সময়সীমা বৃদ্ধির বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চলতি সপ্তাহের শেষ নাগাদ এই আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের সিরীয় বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন হারমিনের প্রভাবে ভারী বৃষ্টি ও ভূমিধস। 51 কাউন্টিতে জরুরি অবস্থা জারি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 70,000 ঘরবাড়ি। শ্রম আইন সংস্কার ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ভারত জুড়ে ধর্মঘট পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। তাদের ডাকা ভারত বন্ধ মোকাবিলায় দেশ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ধর্মঘট প্রত্যাহারের সরকারি আহ্বান প্রত্যাখ্যান করেছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস ও সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস।
শ্রমিক সংগঠনগুলোর দাবি, ব্যাংক, টেলিকম সহ বিভিন্ন কলকারখানার 10 লাখেরও বেশি শ্রমিক শুক্রবারের এই কর্মসূচিতে যোগ দেবে। এদিকে ধর্মঘট উপেক্ষা করে রাস্তায় নামতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি বা দোকানপাট ভাঙচুর করা হলে ক্ষতিপূরণের আশ্বাসও দেন তিনি। অভিবাসী বিষয়ে কঠোরতা আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সফরের একদিন পর ওয়াইহোতে সমাবেশে গিয়ে তিনি এই সফরকে সফল উল্লেখ করেন। ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে সাবেক যৌনকর্মী উল্লেখ করায় যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা ও এক মার্কিন ব্লগারের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। এদিকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থীর প্রতি সাধারণ ভোটারদের আস্থা কমেছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। বিতর্ক যেন পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। অভিবাসী বিষয়ে বারবার অবস্থান পরিবর্তন করে বক্তব্য দেওয়ার মধ্যেই এবার স্ত্রী মেলানিয়া বিতর্কে জড়াতে হলো তাকে। সাবেক এই মডেলকে 90-এর দশকের যৌনকর্মী উল্লেখ করায় ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল ও এক মার্কিন ব্লগারের বিরুদ্ধে 15 কোটি মার্কিন ডলারের মানহানির মামলা করেছেন মেলানিয়া। মেলানিয়া পার্ট টাইম যৌনকর্মী হিসেবে কাজ করার সময় 1995 সালে ট্রাম্পের সঙ্গে দেখা হয় বলে গত সপ্তাহে একটি প্রতিবেদনে খবর প্রকাশ করে ডেইলি মেইল। অন্যদিকে মার্কিন ব্লগার ওয়েবস্টার টার্পলি লিখেন, 46 বছর বয়সী মেলানিয়া তার অতীতের কর্মকাণ্ড প্রকাশ পাওয়ার ভয়ে আছেন। স্ত্রীকে নিয়ে এমন বিতর্কের মধ্যেই মেক্সিকো থেকে ফিরে বৃহস্পতিবার মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওহাইওতে সমাবেশ করেন ট্রাম্প। একদিন আগেই ট্রাম্পের অভিবাসন নীতিকে মেক্সিকান প্রেসিডেন্ট পেনা নিয়েটো তার দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করলেও ওহাইওর সিনসিনাটির সমাবেশে ট্রাম্প বলেন, অভিবাসী বিষয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। পরে একই রাজ্যের উইলমিংটনের সমাবেশে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মেক্সিকান প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু আমাদের গৃহীত নীতির সুফল পাবে। এজন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা। ডেমোক্র্যাটদের মতো অন্য দেশকে সুবিধা দিতে চাই না। হিলারির স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আমাদের 20% ইউরেনিয়াম রাশিয়াকে দিতে হচ্ছে, কিন্তু পরমাণু নিরাপত্তা নিশ্চিত করতে আমাদেরই ইউরেনিয়াম প্রয়োজন। এদিকে হিলারির নির্বাচনী তহবিলে আগস্ট মাসে রেকর্ড পরিমাণ 14 কোটি 30 লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য এসেছে বলে বৃহস্পতিবার তার প্রচারণা শিবিরের পক্ষ থেকে জানানো হয়। এক বিবৃতিতে এই অর্থ সাহায্যের জন্য 23 লাখ সমর্থককে ধন্যবাদ জানায় তারা। এদিকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রার্থীর প্রতি মার্কিন ভোটারদের আস্থা কমেছে বলে ইউএস টুডে ও সাফোক ইউনিভার্সিটির এক যৌথ জরিপে উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী 51% ভোটার হিলারি ও 59% ভোটার ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না বলে জানিয়েছেন। একই জরিপের তথ্য মতে ট্রাম্পের 80% ও হিলারির 62% সমর্থক মনে করেন এই দুই প্রার্থীকে ছাপিয়ে 8 নভেম্বরের নির্বাচনে তৃতীয় কোনো প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির প্রতি অনাস্থা জানিয়ে বিক্ষোভ করেছে দেশটির লাখ লাখ মানুষ। এ সময় তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে ক্ষমতা থেকে অপসারণে দ্রুত গণভোট আয়োজনের দাবি জানায়। তবে এবারও মেয়াদের আগে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ক্ষেত্রে অনড় অবস্থানে রয়েছেন মাদুরো। এই আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, ডানপন্থীরা তাদের স্বার্থ হাসিলে দেশকে রণক্ষেত্রে পরিণত করতে চায়। ভেনেজুয়েলার কারাকাসে বৃহস্পতিবার সরকার পতনের দাবিতে জড়ো হয় লাখ লাখ বিক্ষোভকারী। প্রধান বিরোধী দলীয় নেতা হেনরিক কাপ্রিলস ও কারাবন্দী নেতা লিওপোলদো লোপেজের স্ত্রীর ডাকে তারা এই গণমিছিলে শামিল হয়। এ সময় তারা দেশের রাজনৈতিক পট পরিবর্তনে দ্রুত গণভোটের দাবি জানায়। আমাজন সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল পশ্চিমাঞ্চলের আন্দেস পর্বতমালার কাছে শেষ হওয়ার কথা রয়েছে। ভেনেজুয়েলার মানুষ এখন পরিবর্তন চায়, সাংবিধানিক উপায়ে একটি স্থায়ী সমাধান চায়। এক্ষেত্রে নির্বাচন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। বিক্ষোভকারীরা এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও পাল্টা টিয়ার গ্যাস ছুড়ে। পরে বেশ কয়েকজনকে আটক করা হয়। পুলিশের এমন ভূমিকার তীব্র সমালোচনা করে বিক্ষোভকারীরা জানায়, সরকার কোনো সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আন্দোলন চলবে।
শুরু থেকেই এই আন্দোলনকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন প্রেসিডেন্ট মাদুরো। তিনি পর্যায়ক্রমে সব রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা বৈঠক করার কথা জানালেও মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে এখনো অনড় অবস্থায় আছেন। বৃহস্পতিবার সরকারপন্থী পাল্টা সমাবেশে তিনি এই আন্দোলনকে বিরোধী দলের ষড়যন্ত্রের অংশ বলে আখ্যা দেন। ডানপন্থীরা চায় একটা অভ্যুত্থানের মাধ্যমে দেশকে অচল করে দিতে, অস্ত্র, বোমা আর জাল টাকার রাজত্ব চায়, কিন্তু আমি সংবিধান লঙ্ঘন হতে দেব না। বিশ্ববাজারে তেলের দাম ধরে রাখতে না পারায় সম্প্রতি তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়ে ভেনেজুয়েলা। মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ বিভ্রাট ও মৌলিক পণ্য সেবার অভাবে বিপর্যস্ত হয় সেখানকার নাগরিকদের জীবনযাত্রার মান। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি বিরোধী পক্ষের। এর পরিপ্রেক্ষিতে তারা গণভোটের দাবি জানিয়ে এলেও একে অযৌক্তিক বলে আখ্যা দেন মাদুরো। এমন পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশটির রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে রূপ নেয়। দ্রুত সরকার উৎখাতের দাবিতে বছরের শুরু থেকেই মাথাচাড়া দিয়ে ওঠে সরকার বিরোধী আন্দোলন। মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণে গণভোটের দাবিতে বিরোধী দলগুলো গণস্বাক্ষর কার্যক্রম শুরু করে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী মাদুরোর বিপক্ষে রায় দিয়েছে 64% মানুষ। তবে মাদুরো মেয়াদের আগে ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত হবেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ এশিয়ার বেশ কিছু দেশের প্রায় 260 কোটি মানুষের দেহে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এশিয়ায় বিভিন্ন অঞ্চলে মশার বংশবিস্তার উপযোগী এলাকা থাকায় এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি বলে জানানো হয়। ল্যান্সেট ইনফেকটিয়াস ডিজিজ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, ল্যাটিন আমেরিকার জিকা আক্রান্ত দেশগুলো থেকে এশিয়ায় ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। জিকার প্রাদুর্ভাব রয়েছে ল্যাটিন আমেরিকার এমন বিভিন্ন দেশ থেকে। প্রতি বছর চীনে আসেন প্রায় 2.5 লাখ মানুষ। এ তালিকায় ওপরের দিকে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপিন্সের নাম। এরই মধ্যে সিঙ্গাপুরে 10 বাংলাদেশি সহ শতাধিক মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত এনেছে হারিকেন হারমিন। এই ক্যাটাগরির হারমিন হারিকেনের প্রভাবে এরই মধ্যে ফ্লোরিডার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, হারিকেনটির গতি ছিল ঘন্টায় 80 কিলোমিটার। ভয়াবহতা বিবেচনা করে গভর্নর রিক স্কট রাজ্যের 51 কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। হারিকেনের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী টালহাসের 70,000 ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। 2005 সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে ফ্লোরিডায় 5 জন নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেফ ক্যানাভেরাল কেন্দ্র থেকে উৎক্ষেপণের সময় স্পেস এক্স কোম্পানির একটি পরিবহন রকেট বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 9টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জন্য ইসরায়েলের তৈরি একটি স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপণের প্রস্তুতির সময় বিস্ফোরণে স্যাটেলাইটটি নষ্ট হয়ে যায়। প্রচণ্ড বিস্ফোরণের কারণে উৎক্ষেপণ কেন্দ্রের কয়েক মাইল দূরের ভবনও কেঁপে ওঠে। মহাকাশে কার্গো পরিবহন কোম্পানি স্পেস এক্স ফ্যালকন 9 রকেটের মাধ্যমে এর আগে বেশ কয়েকবার কক্ষপথে স্যাটেলাইট পৌঁছে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যালকন 9 রকেট পুনর্ব্যবহারযোগ্য অবস্থায় ফিরে এলেও দু একবার অবতরণের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মারদানে আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় নিহত 13। পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে হামলা, 4 সন্ত্রাসী সহ নিহত 5। জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নেতা খতিয়ে দেখতে জাতিসংঘের প্রতি আহ্বান পাকিস্তানের। এ নিয়ে ভারতের মাথা ব্যথা নেই, জবাব নয়াদিল্লির। নিউ ইয়র্কে বাংলাদেশি নারীর উপর হামলার ঘটনার সিসিটিভির ফুটেজ প্রকাশ। বিদ্বেষমূলক হত্যাকাণ্ডের সম্ভাবনাকে সামনে রেখেই তদন্তে পুলিশ। এবং সিরিয়ার 400 বর্গ কিলোমিটার এলাকা শত্রুমুক্ত করার ঘোষণা তুরস্কের। হামার 14টি গ্রাম আসাদ বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।